আরেক ভাই প্রশ্ন করেছেন, জামাত ইসলাম ও মওদুদীকে নিয়ে একের পর এক অশালীন ও অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছেন এক শ্রেণীর কওমি আলেম। কওমিরা জামাতের যে কোনো কাজে দোষ খোঁজার চেষ্টা করে, এর কারণ কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কারো যদি ব্যক্তিগতভাবে এটা বদভ্যাসে পরিণত হয় যে অন্যের দোষ খোঁজা, তাহলে এটা না করে তার শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এটা না করতে পারলে সে মনোগতভাবে আত্মতৃপ্তি লাভ করে না। এটা অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষের তো স্বভাবে পরিণত হয়েছে যে জামাত ইসলামীর বিরোধিতা করা, ঘুম থেকে উঠে ঘুমানোর আগে 24 ঘন্টা এ চর্চায় থাকা। এটি দুটি কারণ হইতে পারে। এক নম্বর কারণ হলো, এখন যেহেতু মানুষের কাছে ইসলামী দলগুলোর মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সংখ্যাধিক্যতার দল জামাত ইসলামী, সুতরাং এটার বিরোধিতা করে দ্রুত ভাইরাল হওয়ার একটা সুযোগ তৈরি হয়। অজানা কিছু মানুষ, যাদেরকে কেউ চিনত না, জানতো না, অথবা তাদের সম্পর্কে কোনো পরিচয় ছিল না, এমনকি তাদের অনেকের কোনো পরিচয় নাইও, তারা ইদানিংকালে একটা ভালো আলোচনায় আসতে পেরেছেন এই বিরোধিতার মাধ্যমে। সম্ভবত এটা একটা টার্গেট থাকতে পারে। আর এইসব লোকগুলি এতই ভুইফোর, এতই নিম্নমানের, যারা কোত্থেকে উঠে এসে নিজেদের নামের সামনে একটা মুফতি লাগিয়ে দিয়ে বাস মানুষের বিরুদ্ধে উল্টা পাল্টা ফতোয়া দেওয়া শুরু করে। এদের কোনো আত্মমর্যাদাও নাই, পড়াশোনাও নাই, এরা পেইড লুক, এরা মানুষদেরকে বকাবকি করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। দেশে হাজার হাজার আলেম ওলামা আছেন, গবেষক আছেন, পণ্ডিত লোক আছেন, তারা তো কেউ এদের মতো চিল্লাচিল্লি করে না, ঘেউ ঘেউ করে না। এটা স্পষ্ট যে এক শ্রেণীর লোক তাদের এই কাজটার পিছনে মূলত ভাইরাল হওয়ার একটা রোগ কাজ করে। দ্বিতীয়ত, তারা হিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এখন নিজেদের ঘর সামলাতে পারছে না, তরুণ কওমি আলেমরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছে, তাদেরকে রোধ করা যাচ্ছে না। কোন রকমের নিজেদের ঘর বাঁচানোর জন্য অন্যদের দোষ উপস্থাপন করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু তাদের সাথে সামনে এমনিতেও খোলা নাই। সুতরাং এটা হতে পারে হিংসা থেকে তারা এই কাজ করে যাচ্ছে। ইদানিং আপনারা দেখছেন কওমি সনদের মানে কওমি সনদ দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি নেওয়ার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে। মন্ত্রী পর্যন্ত গিয়েছেন, হুমকি ধমকি দিচ্ছেন কোনো দল যেন এটার বিরুদ্ধে কথা না বলে। আর মন্ত্রী বলছেন তাদের এই সনদের কোনো মূল্য না থাকার কারণে আমি তাদেরকে চাকরি দিতে পারছি না। অথচ তারা সরকারের উপর পুরোপুরি চাপ অব্যাহত রাখছে। প্রাইমারিতে যে সরকারি চাকরি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তাদের কওমি সনদকে স্বীকৃতি দিয়ে যেন অবশ্যই একদম চাকরি দেয়া হয়। প্রসঙ্গ হলো, একসময় ওনারা বলতেন সরকারি চাকরি করা হারাম। একসময় ওনারাই বলতেন সরকারি চাকরি করা হারাম, কিন্তু ইদানিং এসে এই হারাম চাকরিটা পাওয়ার জন্য নানা রকমের তদবির এবং চাপ তারা তৈরি করেছেন। বোঝা গেল তো ওনার রূপ থেকে সরে গিয়েছে। 2 নম্বর বিষয় হলো, সরকার যদি এই 9,000 পদে শুধুমাত্র কওমি আলেমদেরকেই চাকরি দেয় চুক্তিবদ্ধ হয়ে, তাহলে এদেশের আলিয়া নেসাবে যারা পড়াশোনা করেছেন তাদের চাকরির দায়ভার কে নিবে? সার্টিফিকেটহীন মানহীন মানুষের যদি চাকরি হয়, তাহলে মানসম্পন্ন সার্টিফিকেট সম্পন্ন মানুষদের চাকরি কেন হবে না, এটাও কিন্তু জাতি জানতে চাইবে। সুতরাং মনে হয় এখানে এই কাজকে অন্ধভাবে না নিয়ে যোগ্যতা সম্পন্ন লোকদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, পরীক্ষা নেওয়ার মাধ্যমে এইটি চাকরির ব্যবস্থা করা হবে সরকারের জন্য বুদ্ধিমানের কাজ, যাতে করে ওই প্রাইমারি লেভেল থেকে যোগ্যতম ছাত্র উপরে আসতে পারে। এই জন্য যোগ্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ প্রশ্ন, যে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আবারও জোরালো দাবি উঠেছে। দাখিল, আলিম, ফাদিল সমমানের মান না দিয়ে সরাসরি মাস্টার্সের মান দেওয়া কতটুকু বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন?
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এই যে সরকারি সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া ও পদ্ধতি, এটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এখন আপনি যদি ক্লাস 1, 2, 3 এরকম করে পরে না আসেন বা ওই ধারাবাহিকতায় না থাকেন, তাহলে আপনাকে হঠাৎ করে কোনো ডিগ্রি দেওয়া এটি প্রায় অসম্ভব কাজ। এটা অনেকটা হয়ে যাবে আমাদের বিগত সময়ে প্রধানমন্ত্রী, ওনার কিন্তু ডক্টরেট ডিগ্রির কোনো অভাব ছিল না। আপনারা জানেন যে ওনার এত ডিগ্রি ছিল, এগুলো পড়ে লেখার মতো জায়গাও ছিল না, অথচ এগুলো তিনি পড়াশোনা করে তো আর অর্জন করেন নাই, নানাভাবে তিনি এগুলো নিয়েছেন। এইরকম সার্টিফিকেট যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবে, মূল্যায়ন করবে যারা, তারা মূল্যায়ন করবে এই সার্টিফিকেটের মূল্য কতটুকু। বরং এটা হতে পারত যে কওমি মাদ্রাসায় অনেক যোগ্য ছাত্র আছে, অনেক ট্যালেন্ট ছাত্ররা পড়ে, অনেকেই আছেন, ওনাদেরকে যদি একটা সাচে আনা যায়, সরকারের একটা নীতিমালায় আনা যায়, ওনাদের এই সার্টিফিকেটগুলি যদি মূল্যায়ন করা যায়, কোন সার্টিফিকেট কোন মানের সার্টিফিকেটের সমমান হবে, তাহলে এটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হতো। এখন যারা বলছে, মূলত কওমি ধারায় দুই ভাগে আলেমরা বিভক্ত। একদল আলেম চাচ্ছেন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি হোক, আরেক দল আন্তরিকভাবে চাচ্ছেন কোনোভাবেই যেন কওমি সনদের স্বীকৃতি না হয়। এই দুই দলের টানা পুরাণে কিন্তু আজকে দীর্ঘ সময় কেটে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বোর্ড আছে ওনাদের, এই বোর্ডগুলোর মধ্যে আবার সব মাদ্রাসা নাই, সকল মাদ্রাসা এই বোর্ডের আন্ডারে নাই, এবং বোর্ড হলো 5-6টা, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা বোর্ড রয়েছে। আবার বড় বড় মাদ্রাসাগুলি তারা কোনো বোর্ডের আওতায় যায় না, তারা আবার নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট দেয়। এই সবগুলো বিষয়গুলি সমন্বয় না করে মন্ত্রণালয়ের অধীনে এনে তাদেরকে একটি শুধু সার্টিফিকেটের ঘোষণা না দিয়ে এগুলো একটা নিয়মের মধ্যে আনা উচিত। এখানে একটি বিষয় লক্ষণীয়, একেবারে নিরপেক্ষভাবে বললে যেটি বলতে হবে সেটি হলো, যে কোনো সরকারি কাঠামোতে যখন আপনি যাবেন, আপনি যে কওমি মাদ্রাসার একটি বিশেষত্ব ধরে রেখেছেন, কোনোভাবেই এই বিশেষত্ব ধরে রাখতে পারেন। যারা সার্টিফিকেটের জন্য, মানের জন্য কান্নাকাটি করছেন, মান নিবেন কিন্তু সম্মান থাকবে না। এটি বাস্তব অভিজ্ঞতা আমরা নিয়েছি। আমরা মান নেওয়ার পরে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে। আলিয়া মাদ্রাসাগুলি যখন শুধুমাত্র বোর্ডের আন্ডারে ছিল, তখন যেইভাবে আলিয়া মাদ্রাসাগুলো শ্রেণীকক্ষ ছাত্র জমজমাট ছিল, বুখারির খতম হতো, ঢাকা আলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় রাত্রে 10টা-11টা পর্যন্ত ক্লাস হইতো, এখন আর এটা চোখে পড়ে না, কারণ আমরা মান নিয়েছি, সম্মান হারিয়েছি। এখন ঠিক একই অবস্থা কওমি মাদ্রাসার ক্ষেত্রে হবে। যারা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির জন্য আন্দোলন করছেন, সনদ নিতে হলে অবশ্যই সরকারের কাঠামোতে আসতে হবে, আর কাঠামোতে আসলে আপনার সিলেবাস চেঞ্জ করতে হবে। এটা একদিনে হবে না, 2 দিনে হবে না, মাসের পর মাস, বছরের পর বছর একটা কাঠামো এমন দাঁড়াবে যে আপনি আপনাদের স্বকীয়তা ধরে রাখতে পারবেন না। সুতরাং সার্টিফিকেটের মান যদি কওমি ভাইয়েরা নেন, বুঝে শুনে নিবেন যে আপনার ব্যক্তিত্ব, অস্তিত্ব ধরে রাখতে পারবেন কি পারবেন না, এটা আগে বুঝে কিন্তু মান নেওয়ার চেষ্টা করবেন। আর এটা তো কোনোভাবেই সম্ভব নয় যে হঠাৎ করে আপনি একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে নেবেন। আপনাকে অবশ্যই স্তর ভিত্তিক একটি ব্যবস্থাপনা নিতে হবে। আমি যতটুকু জানি, এটার একটি ব্যবস্থাপনা পাকিস্তান সরকার করেছে। এটা মুফতি তাকি উসমানী, উনি একটা মোবাদালা করেছেন, কোনটার সাথে কোনটা, কোন ক্লাস পর্যন্ত পড়লে এটা মেট্রিকুলেশন হবে, তারপরে কোন ক্লাস পড়লে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভ্যালু হবে। উনি এরকম একটা সাজ তৈরি করেছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন। যদি এটা সরকার গ্রহণ করে এবং এই পদ্ধতিতে যদি করা যায়, তাহলে আশা করা যায় ভালো কিছু করার। কিন্তু হঠাৎ করে আপনি দাওরে হাদিসের মাদ্রাসাকে, পাস সার্টিফিকেটকে একটি বড় সার্টিফিকেট হিসেবে ধরিয়ে দিয়ে যোগ্যতাহীন কোনো মানুষকে যখন আপনি ইন্টারভিউর জন্য ফেস করবেন, তখন সে খারাপ করবে এবং এটা একটা হাসাহাসির পাত্রে পরিণত হওয়ারও সমূহ সম্ভাবনা আছে। কারণ এটা স্বাভাবিক যে আমাদের দেশে সবাই যারা কওমিতে পড়ে, সবাই যেমন আরবিতে ভালো না, আবার সবাই ইংরেজিতেও ভালো না, সবাই গণিতেও ভালো না। এ সবগুলো বিষয় সমন্বয় করেই কিন্তু সার্টিফিকেটটা সরকার দেবে। সেক্ষেত্রে ওই
বিষয়গুলো মাথায় নিতে হবে যে কওমি মাদ্রাসাগুলোতে যেন আরবি, ইংরেজি, গণিত এবং বর্তমান প্রচলিত যেই বিজ্ঞান আছে এগুলোর সমন্বিত একটা সিলেবাস যেন তৈরি হয়। অবশ্য দারুল দেওবন্দ বিগত বছরগুলোতে তাদের সিলেবাসকে পরিচ্ছন্ন করেছে, নানাভাবে কাটছাট করেছে এবং নতুন একটা সিলেবাসও তারা তৈরি করেছে। সেক্ষেত্রে কওমি মাদ্রাসাও দুই ধরনের মতবিরোধ তৈরি হয়ে গেছে। একদল মানুষ মনে করতেছেন দর্শে নিজামি, যেটা দিয়ে একটা কওমি দেওবন্দি মাদ্রাসা প্রথম শুরু হয়েছিল, ঠিক এই নেশাবটাই রাখতে হবে, এর বাইরে কোনো নেশাব তৈরি করা যাবে না, ওই এর বাইরে কোনো সিলেবাস তৈরি করা যাবে না। যদি এর বাইরে কোনো সিলেবাস তৈরি করা না যায়, তাহলে দক্ষ জনশক্তি তৈরি করা যাবে না দুনিয়া চালানোর জন্য। আমি বলি না যারা কওমি মাদ্রাসায় পড়েন তারা দক্ষ জনশক্তি হয় না, এটা ভুল কথা। দক্ষ জনশক্তি হয়, তারা দুনিয়ার বিভিন্ন কাজে হয়তো অতটা দক্ষ হন না, তো আখেরাতের কাজে মানুষদেরকে দিন শেখানোর কাজে তারা দক্ষ হন। কিন্তু আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি, বাংলা এগুলোর উপর যে দক্ষতা অর্জন করা, এটি গুরুত্বপূর্ণ কাজ দুনিয়া চালানোর জন্য। মানে আমরা যখন একটা দরখাস্ত লিখি, একটা বাংলা দরখাস্তের মধ্যে যদি 8-10টা বানান ভুল থাকে, তখন তো আমার দক্ষতা এভাবে প্রকাশিত হয় যে আমি কি পড়ে আমি পাশ করেছি। আমাকে যখন একটা ইংরেজি দরখাস্ত লিখতে দেওয়া হয়, আমি লিখতে পারি না, তখন আমার দক্ষতা প্রকাশিত হয় আমি কতটুকু পড়েছি। মানুষ কিন্তু এটাকে সমমানের জ্ঞানের সাথে মূল্যায়ন করে। সুতরাং ওই যে সিলেবাস চেঞ্জ করে নতুন কিছু করা, এটা না হলে সরকারের স্বীকৃতি পাওয়াও মুশকিল। অথচ খোদ কওমি মাদ্রাসার ওলামায়ে হাজরাতদের মধ্যে ইখতিলাফ। একদল লোক বলতেছেন যে আমাদেরকে দেওবন্দি ধারা না থাকার কারণে এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ অথবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহ অথবা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ এরকম মানুষ আর এখন তৈরি হচ্ছে না। মাদানী নেসাব আমাদেরকে মূল ধারা থেকে সরিয়ে দিয়েছে, এটা একদল মানুষ বলছেন, একদল আলেম ওলামা বলছেন। সুতরাং একটা মাদানী নেসাব, যেটা এখন কওমি মাদ্রাসা খুব জনপ্রিয় নেসাব, এটার অবস্থায় যদি এরকম হয়, তাহলে সরকারের সাথে চুক্তি করার পর সরকার যখন কিছু জিনিস বেঁধে দিবেন, তখন ওই সমন্বিত সিলেবাসে কতটুকু দিনই বড় আলেম তৈরি হবে সেটি আসলে আশঙ্কার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।